নতুন একটা লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্সের অধীনে এই আলোচনাগুলো আমরা করে থাকি। তো দেখেন, আলোচ্য বিষয় হচ্ছে 2024 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহ, অর্থাৎ সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে এবং বারবার আসে যে অঙ্কগুলো, এরকম 150টা অঙ্ক নিয়ে আমরা এই সিরিজটা সাজিয়েছি। প্রত্যেকটা লেসনে 10টা করে অঙ্ক আমি সমাধান করে দিব এবং প্রত্যেকটা অঙ্ক বারবার রিপিট হচ্ছে 2024 সালে এবং বিগত বছরগুলোতেও কিন্তু রিপিট হয়েছে। তো শুরুতেই দেখেন, তেমন একটা অঙ্ক রয়েছে। কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? 208, 350, 250, 150। তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে শুরুতে কি ধরে নেব বলেন তো দেখি? যে ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে দেখেন, আমরা ধরে নিয়েছি যে ধরি সংখ্যাটি x। এরপরে আমরা প্রশ্ন মতে লিখব। তাহলে প্রশ্ন মতে বলেন তো কি বলা হচ্ছে? কোনো সংখ্যার 2/3। আচ্ছা, 2/3 মানে কি? সংখ্যাটি যেহেতু x ধরেছি, তার মানে আমরা বলতে পারি x এর 2/3, তার মানে 3 ভাগের 2 ভাগ এটা। অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই x তো উপরের, তাই না? তার মানে 2x ভাগ 3, তার মানে x এর 2/3 বলতে কিন্তু এই বিষয়টাকেই বোঝানো হচ্ছে। কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে, আচ্ছা ওই সংখ্যা মানে কোন সংখ্যা? যেটা ধরেছি, তাহলে x ওই সংখ্যা এর চেয়ে 50 কম, তাহলে সংখ্যাটা কত? তার মানে বলেন তো দেখি, xটা বড় আর 2x ভাগ 3 এটা ছোট কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 2x ভাগ 3 ইকুয়াল হচ্ছে 50। ওকে, আপনারা যদি এই জিনিসটাকে সামনে দেন, অর্থাৎ 2x ভাগ 3কে সামনে দেন, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু বিবেচনা করতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। আমরা বিয়োগের সময় সাধারণত বড়টা সামনে দেই, ছোটটাকে পিছনে দেই। তাহলে বা আমরা যদি লসাগু করি, লসাগু 3 দ্বারা এক্সকে গুণ করলে সরাসরি 3x, মাইনাস 3 দ্বারা 3কে ভাগ করলে 1 দ্বারা 2xকে গুণ করলে কত হবে? 2x ইকুয়াল হচ্ছে 50। তাহলে বা কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? 3x থেকে 2x গেলে একটা x থাকে, ভাগ নিচে হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 50, এবং এই 50-র নিচে 1 রয়েছে। তাহলে আর গুণ বা বজ্রগুণ যদি আমরা করি, তাহলে 1 দিয়ে xকে গুণ করলে x ইকুয়াল 3 দ্বারা 50কে গুণ করলে 3 50-এ 150। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এই অঙ্কটার অ্যান্সার হবে গ নম্বরটা রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এক্ষেত্রে আমি একটু বলে রাখি, আপনারা যদি কেউ আমার কাছে ম্যাথ পড়তে চান, অনলাইনে যদি পড়তে চান, তাহলে অবশ্যই এই যে নম্বরটা দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার একটা স্পেশাল কোর্স রানিং হবে সামনেই। এই স্পেশাল কোর্সগুলোর ফি সাধারণত আমি 510 টাকা নির্ধারণ করি। পুরো কোর্স ফি কিন্তু 510 টাকা। আপনারা যদি ম্যাথ শিখতে চান আমার কাছে, তাহলে পুরো কোর্সটা 510 টাকায় আমার কাছে আপনারা শিখতে পারেন। সামনেই এই কোর্সটা কিন্তু আমরা লঞ্চ করব, খুব দ্রুত আপনারা জয়েন করে ফেলবেন, নচেত কিন্তু আমি বেশি সংখ্যক স্টুডেন্ট নিতে পারবো না। ঠিক আছে? তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 4/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এসেছে। অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? এই অঙ্কগুলো কিন্তু তৈরি করে দেওয়া হয়, তবে এগুলো বিগত বছরে কোনো না কোনো অঙ্কের সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে খেয়াল করেন আমরা কি করব। শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু প্রথম লাইনে আমাদের বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, তো সেক্ষেত্রে যে কোনো একজনের বয়স যদি আমরা ধরে নেই, তাহলে ধরেন তো দেখি, বলেন তো দেখি আমরা কি ধরে নিব? আমি ধরে নিলাম যে ধরি আমাদের পুত্রের বয়স, ওকে আমি একটু লিখি, যে ধরি পুত্রের বয়স ইকুয়াল হচ্ছে x বছর। এটা আমরা ধরে নিলাম শুরুতে। তাহলে বলেন তো দেখি, এই হিসাব অনুযায়ী পিতার বয়স কত হবে? যেহেতু দুইজনের বয়সের সমষ্টি 80, তাহলে পিতার বয়স হবে ওই 80 থেকে যদি আমি x মাইনাস করি, তাহলে এত বছর। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে পুত্রের বয়স যদি x বছর হয়, তাহলে পিতার বয়স 80 থেকে ওই x মাইনাস করলে যা হবে সেটাই। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম এই অংশটা। এবার আসেন, আমরা এবার প্রশ্ন মতে বিল্ড আপ করব। তাহলে প্রশ্ন মতে বলা হচ্ছে যে 4 বছর পূর্বে, আচ্ছা 4 বছর পূর্বে বলেন তো কি? 4 বছর পূর্বে বিষয়টা হচ্ছে পুত্র থেকেও 4 মাইনাস এবং পিতা থেকেও, এই যে দেখেন পিতা থেকেও কত মাইনাস? 4 মাইনাস। এটা কিন্তু 4 বছর পূর্বের ঘটনা। দেখেন যখনই বলা হচ্ছে 4 বছর পূর্বে, তখনই কিন্তু আমি
পিতা থেকেও মানে যেটা ধরে নিয়েছি অর্থাৎ প্রথমে পুত্র থেকে 4 মাইনাস করে দিয়েছি এবং পিতা থেকেও এই যে 80 মাইনাস এক্স হচ্ছে পিতা, এখান থেকেও 4 মাইনাস করে দিয়েছি। যদি বলতো পরে তাহলে কিন্তু আমি প্লাস করতাম। তাহলে কি বলা হচ্ছে যে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তার মানে পিতার বয়সটা, তার মানে এই যে অংশটা এটা পুত্রের বয়সের কয় গুণ? 5 গুণ ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ পুত্রকে 5 দ্বারা গুণ করলে হচ্ছে যা হবে আর পিতা হচ্ছে তার সমান হবে। 4 বছর পূর্বের ঘটনা কিন্তু এটা। এই যে আমি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করলাম, এই অংশটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। ওকে, আপনাদের কিন্তু এই জায়গাটাতেই প্রবলেমটা হয়, এগুলো ধরে ধরে এই কারণে শিখতে হয়। আচ্ছা, এবার আসেন, তাহলে আমি এক্সের মান বের করতে চাই। তাহলে 5x মাইনাস 4 5 কত? 20 ইকুয়াল টু 80। আচ্ছা, আমরা একবারে বিয়োগ করে দিই। 80 থেকে 4 গেলে কত থাকে? 76 মাইনাস হচ্ছে এক্স, এখানে বা লিখলাম। তাহলে 5x আছে, এই এক্স যদি এইদিকে আসে তাহলে 5x প্লাস এক্স হয়ে যায়। কেন বলেন তো দেখি? মাইনাস এক্সটা এইদিকে আসলে প্লাস হয়, আর এইদিকে 76, এই মাইনাস 20 এইদিকে গেলে প্লাস 20 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি বা 6x ইকুয়াল টু হচ্ছে 76 আর 20 কত হচ্ছে? 96। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে 96কে 6 দ্বারা ভাগ করলে 6 16 96। যেহেতু এটা গুণ আকারে আছে তাই এদিকে আসলে ভাগ হবে, তাহলে 96কে 6 দ্বারা ভাগ করলে 16 হচ্ছে। এবার আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে। আচ্ছা বলেন তো দেখি আমাদের কি বের করতে বলেছে? যে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। আচ্ছা বলেন তো তাদের বর্তমান বয়স, তাহলে পুত্র আমরা বের করে ফেলেছি, তাহলে পুত্র এক্স ধরেছিলাম, তাহলে এই 16 হচ্ছে কার বয়স? পুত্রের বয়স 16। তাহলে এবার পিতার বয়স কি হবে বলেন তো দেখি? পিতা কত হবে? 80 থেকে যদি এক্স মাইনাস করা হয় তাহলে তো পিতা পাওয়া যায়, তাহলে 80 মাইনাস হচ্ছে এক্স, এই যে এক্স এর মান হচ্ছে 16, তাহলে এক্স এর জায়গায় 16 বসাই দিলাম। তাহলে 80 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই কত থাকে? 6 10, তার মানে 4 1 আর 1 2 64। তাহলে পুত্র হচ্ছে 16, তার মানে আমরা বলতে পারি পিতা, দেখেন এখানে কিন্তু অনুপাত জানতে চাচ্ছে কাদের? পিতা মানে তাদের, মানে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তাহলে পিতা অনুপাত পুত্র যদি আমি বলি তাহলে কি হবে? পিতা হচ্ছে 64:2 বা অনুপাত পুত্র হচ্ছে 16। আমরা চাইলে কাটাকাটিও করতে পারি। দুঃখিত, আমরা আজানের কারণে কিছুটা বিরতি দিয়েছিলাম। তো দেখেন বিষয়টা কি, সেটা হচ্ছে দেখেন অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি অলরেডি। অ্যান্সারটা কি হচ্ছে আমাদের? 64:16। দেখেন এখানে কিন্তু এটা রয়েছে। তবে এই অ্যান্সারটা একটু অন্যভাবেও থাকতে পারতো। যদি আমরা এটা কাটাকাটি করতাম ধরেন 2 দিয়ে, তাহলে 32 দুগুণ 64 আর হচ্ছে 8 দুগুণ 16, এটাও হতো অ্যান্সার এই যে কাটাকাটি করলে। আবার আমরা যদি সরাসরি একে একেবারে ছোট সংখ্যা বানাতাম, ধরেন 64কে আমরা কাটবো 16 দ্বারা, তাহলে 4 16 64 আর 16 1 16, তার মানে 4:1। এটাই কিন্তু এটার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো। কিন্তু যেহেতু 64:16 সরাসরি দেওয়া আছে, তাই আমরা বলতে পারি এখানকার আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন, 8 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে? অঙ্কটা কিন্তু ট্রিক্সটা খেয়াল করেন যে গতানুগতিক ধাঁচের যে অঙ্ক রয়েছে সেটার সাথে হচ্ছে পার্থক্যটা এই যে এখানে বলা হচ্ছে অর্ধেক করতে। আচ্ছা বলেন তো দেখি 10 জনে একটি কাজের অর্ধেক করতে মানে হচ্ছে কত দিন লাগে? 10 জনের 7 দিন। তাহলে বলেন তো পুরোটা করতে বা সম্পূর্ণ কাজটা করতে কয়দিন লাগবে? 14 দিন। তাহলে আমরা কি বলতে পারিনি এইভাবে যে 10 জন সম্পূর্ণ হচ্ছে কাজ করে কত দিনে বলেন তো দেখি? ইকুয়াল হলো 14 দিনে। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছি যে কি খুঁজে বের করবেন? যে যেটা বের করতে বলেছে সেটা আপনার আগে খুঁজে বের করবেন। আচ্ছা বলেন তো দেখি কি বের করতে বলেছে? এখানে কত দিন লাগবে, দিন বের করতে বলেছে। এই জন্য কিন্তু আমরা প্রথম লাইনে দিনটাকে ডান দিকেই রেখেছি। এবার 10 জনের জায়গায় যদি আমরা 1 জন করি, যেহেতু ঐকিক নিয়ম, তাহলে 1 জন সম্পূর্ণ কাজ করতে পারবে বা করে কত দিনে? বেশি দিন নাকি কম দিন? অবভিয়াসলি একজনের বেশি দিন সময় লাগবে। তাহলে মনে রাখবেন বেশি মানে গুণ আর কম মানে হচ্ছে ভাগ। তাহলে যেহেতু 10 জনের লাগে 14 দিন, তাহলে একজনের লাগবে বেশি দিন, তাহলে বেশি মানে গুণ, তাহলে 14 গুণন 10 এত দিন। এইবার আসেন আমি কি করি? সাধারণত প্রথম লাইন হচ্ছে থেকে দ্বিতীয় লাইন লেখার পর, অর্থাৎ ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে কনভার্ট করার পর, তখন আমরা প্রথম লাইনটাকে একেবারেই মন থেকে মুছে ফেলবো। এই লাইনের আর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। পরীক্ষার হলে আমরা যখন ডিটেলস অঙ্ক করব তখন তো আমরা কাটবো না, তাই না? জাস্ট আমি মনে মনে এই লাইনটাকে বাদ দিলাম। তাহলে আমার কাছে এখন লাইন কি? যে 1 জন সম্পূর্ণ কাজ করে 14 10 140 দিনে।
এবার একজনের জায়গায় যদি আমি 5 জনকে কাজে লাগাই, এবার বলেন তো দেখি 5 জন সম্পূর্ণ কাজ করে কত দিনে? নিঃসন্দেহে এবার কম দিন লাগবে। একজনের যত দিন লাগবে 5 জনের তার চেয়ে কম দিন লাগবে। তাহলে কম মানে কি? কম মানে হচ্ছে এই যে ভাগ। তাহলে আমরা দেব 14 গুণন 10 ভাগ কত? ভাগ হচ্ছে 5। তাহলে 5 দুগুণ 10 2, 2 দ্বারা 14কে গুণ করলে কত হয়? 14 দুগুণ 28 দিনে। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা তারা পেজটা ফলো দিয়ে রাখেন। এবারে দেখেন, এই যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে 1 কোটিতে কত মিলিয়ন হয়। এই মিলিয়ন বিলিয়নের অঙ্কগুলো ইদানিং সময়ে চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যাচ্ছে। তো তাই আমরা এই মিলিয়ন বিলিয়নের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সম্পর্কে একটু বেসিক আলোচনা শুরুতে করব। মনে রাখবেন যে 1 বিলিয়ন, আমি যদি বলি 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে কিন্তু 100 কোটি। ওকে, কত কোটি? 100 কোটি। এই জিনিসটা মানে মনে রাখতে হবে শুরুতে আপনাদের। আর 1 মিলিয়ন মানে হচ্ছে কিন্তু আমাদের 10 লক্ষ। 10 লক্ষ, এই মিলিয়ন থেকে বিষয়টা বেশি আসে, অর্থাৎ 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। আচ্ছা, তাহলে 1 মিলিয়ন মানে একের পরে কয়টা শূন্য? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে আর একটা ঘর বেশি। তাহলে এইটাকে আমরা বলতে পারি 10 লক্ষ। তাহলে 10 লিখে কয়টা শূন্য? 1 2 3 4 5টা শূন্য। তাহলে দেখেন এটা কিন্তু 1 মিলিয়ন হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে 1 মিলিয়ন। আমরা ইংরেজিতে বলি 1M। আপনারা নিশ্চয়ই ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলোতে 1M 2M এরকম দেখে থাকেন। তার মানে হচ্ছে ভিডিওগুলোতে 1M যদি ভিউ হয় তাহলে 10 লাখ ভিউ হয়েছে, যদি 2M ভিউ হয় তাহলে 20 লাখ বা 20 লক্ষ ভিউ হয়েছে। নিশ্চয়ই বিষয়টা আপনারা বোঝেন। তাহলে মনে রাখেন 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে বলা হচ্ছে 1 কোটিতে কত মিলিয়ন হয়। আচ্ছা বলেন তো, 1 কোটি যদি আমরা হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে একের পরে কয়টা শূন্য হচ্ছে? 1 2 3 4 5 6 7টা শূন্য। তাহলে আবার গুণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আচ্ছা আমরা কমা দিই 3 ঘর 2 ঘর 2 ঘর পর। মনে রাখবেন 3 2 2 এইভাবে কমা দিতে হয়। এটা কত কোটি? এটা 1 কোটি। 1 কোটিতে কত মিলিয়ন হয়? তাহলে 1 মিলিয়ন মানে যেহেতু 10 লক্ষ, তার মানে এই জিনিসটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 10 লাখ দিয়ে ভাগ করব। আমি কথাগুলো একটু ধীরে ধীরে বলছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে 10 লাখ মানে একের পরে কয়টা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য। তাহলে একটা 1 লিখে আমি কয়টা শূন্য দিব? 3 আর 3 এ 6টা। আচ্ছা বলেন তো দেখি, একের পরে 6টা শূন্য যদি আমি কেটে দেই তাহলে 3 আর 3 6টা শূন্য এখানে কেটে দিব। তাহলে উপরে 1, উপরে 10, তার নিচে 1, তার মানে কত হচ্ছে? 10 মিলিয়ন। তার মানে দেখেন 10 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 কোটিতে কত মিলিয়ন হয়? 1 কোটি মানে হচ্ছে 10 মিলিয়ন বা 10 মিলিয়ন, আমরা যেটাকে বলে থাকি 10M। ওকে, তো এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এবার আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে একটি বই 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? ভালো করে খেয়াল করেন, পার্সেন্টেজের অঙ্কে আমরা যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে সব সময় আমাদের 100%-এর মানে হচ্ছে ক্রয় মূল্য। মনে রাখবেন, যে কোনো পার্সেন্টের অঙ্কে বা পার্সেন্টের অঙ্কে যদি আমাদের ক্রয় মূল্য বের করতে বলে, ধরে রাখবেন যে 100%-এর মূল্য কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে একটি বই 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। তো আমি এই অঙ্কগুলো যেভাবে করি একটা ট্রিক্স অবলম্বন করে, সেটা হচ্ছে বলেন তো দেখি এই যে 180 টাকা সেটা কত পার্সেন্টের মূল্য? তাহলে নিঃসন্দেহে 90%-এর মূল্য। কারণ কি? কারণ হচ্ছে 180 টাকা বিক্রি করায় যেহেতু 10% ক্ষতি হয়েছে, তার মানে 90% মানে হচ্ছে ওই 180 টাকা। তাহলে আমরা কি বলতে পারি না যে 90%-এর মূল্য হচ্ছে 180 টাকা? নিঃসন্দেহে এটা বলা যায়। তাহলে 100%-এর মূল্য বের করতে হবে আমাকে। তাহলে 1% মানে কত? তাহলে কমে গেছে, তাহলে কম মানে ভাগ। তাহলে 180-কে 90 দ্বারা আমি ভাগ করলাম। এবার 100% মানে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100% মানে পুরো জিনিসটার মূল্য কত? এবার বেশি হবে, তাহলে বেশি মানে গুণ। তাহলে 180 গুণন 100 ভাগ হচ্ছে 90। আমি যদি কাটাকাটি করি 90 দুগুণ 180, তাহলে 2 দ্বারা 100-কে গুণ করলে কত হবে? 200। তাহলে নিঃসন্দেহে এখানে 200 উত্তরটা নেই, তাই অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। ওকে, এবার আসেন আমরা 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তাহলে কি বলা হচ্ছে এখানে?
বলা হচ্ছে যে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি শুরুতে। দেখেন, আমরা স্ক্রিনে একটা ত্রিভুজ নিয়ে এসেছি। তো ধরলাম এই ত্রিভুজটা হচ্ছে এটা এ, এটা বি আর এটা সি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটার তাহলে কোন ত্রিভুজের, আমি আনুমানিক একটা অঙ্কন করলাম, কিন্তু আমি তো জানি না যে ত্রিভুজটা হচ্ছে কোন ধরনের ত্রিভুজ হবে, তাই না? তাহলে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। আচ্ছা, আনুমানিক যেহেতু আমরা কাল্পনিক সংখ্যা ধরে নিব যে একটা 28 ডিগ্রি, তার মানে এটা ধরেন 28 ডিগ্রি, আর 62 যেহেতু বলেছে এটা ধরেন 62 ডিগ্রি। এটা কিন্তু একটাও 28 ডিগ্রি 62 ডিগ্রির মতো কোণ হয়নি। আচ্ছা, আর একটা কত ডিগ্রি সেটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু ত্রিভুজটা সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই 28 আর 62 এটার কোনোটাও কিন্তু মিল নেই। ওকে, তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে দেখেন, এই 180 ডিগ্রি বা 2 সমকোণ হচ্ছে কোণ এ, কোণ বি এবং কোণ সি মিলায়া। তাহলে কোণ এ আর কোণ বি মিলায়া কত? 28 আর 62, আর 2 10, তার মানে 90। তাহলে এ আর সি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলেন তো দেখি এই বি কোণটা কত ডিগ্রি? যদি আমি মাইনাস করি এখান থেকে, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি বি কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সে ত্রিভুজকে কোন ত্রিভুজ বলে? তার মানে সমকোণী ত্রিভুজ। তার মানে অবশ্যই সঠিক উত্তর ক হবে। তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনাদের জানতে হবে যে একটা ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল। তো এই তথ্যগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন না বিষয়টা। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন, 4 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে এটা একটা সমীকরণের ক্যালকুলেশনের অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক এটা। তাহলে এখানে দেখেন কি বলা হচ্ছে যে 3x - y = 3। তাহলে আমরা লিখি যে 3x - y হচ্ছে 3। ধরেন এটা যেহেতু দুইটা সমীকরণ আছে, একটা 1 আর এটাকে আমি বলবো 2। তাহলে পরেরটা কি? 5x + y = 21। তাহলে 5x + y কত? 21। এখন কার কার মান বের করতে বলেছে? x আর y। তাহলে আমরা x, y এর মান বের করব এখানে। ওকে, এখানে আমরা বের করব। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে এখানে কত কত হবে। তাহলে বলেন তো দেখি, এটাকে যদি 2 নং ধরি, তাহলে এখন আমরা x আর y এর মান বের করতে পারি নিঃসন্দেহে কাটাকাটি করে। তাহলে কিভাবে আমরা কাটাকাটি করব? তাহলে আমরা এই দুটো জিনিস যোগ বিয়োগ করতে চাই। আচ্ছা, তাহলে খেয়াল করেন, সরাসরি আমরা y কাটতে পারছি, কেননা -y + y কাটা যায়। তাহলে 5x আর 3x কত হয়? নিঃসন্দেহে 8x = 21 আর 3 কত হয়? অবশ্যই 24। তাহলে সুতরাং x কত থাকে বলেন তো দেখি? 24কে 8 দিয়ে ভাগ করলে 3। তাহলে x এর মান আমরা পেয়ে গিয়েছি। যেহেতু x এর মান পেয়ে গিয়েছি, তাহলে x এর মান 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসালেই আমরা y এর মানও পেয়ে যাব। তাহলে আমরা কি করব? আমরা x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমি কথাটা লিখছি না, তাহলে 5 × 2 নং তো এটা, তাই না? এখানে বসাচ্ছি 5 × 3 + y = 21। তাহলে y কত হবে? y হবে 21। এই 3 5 15, এইদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং y কত পাচ্ছি? 21 থেকে 15 বাদ দিলে 6। তাহলে আমরা পেলাম x এর মান 3 এবং y এর মান 6। তাহলে দেখেন তো দেখি, আমরা যদি এখন x এর মান আর y এর মান এখানে বসাই দেই, তাহলে x এর মান আমরা 3 পেলাম আর y এর মান আমরা 6 পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বলেন তো দেখি? অবশ্যই 3,6 ঘ নম্বরে রয়েছে। দেখেন, তার মানে ঘ নম্বর অ্যান্সারটাই কিন্তু 100% অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটা চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক। তো অবশ্যই একটু মনোযোগ দেবেন এই অঙ্কটাতে। তো আমরা এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা সূত্রের সাহায্যেও করতে পারি, আবার ম্যানুয়ালি বা নর্মালি মানে হচ্ছে ক্যালকুলেশনের সাহায্যেও করতে পারি। যেহেতু আমাদের বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের কথা, তো সেক্ষেত্রে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করা আহামরি খুব একটা কঠিন বিষয় নয়। আচ্ছা বলেন তো দেখি, আসল কত টাকা? আসল কিন্তু আমার 400 টাকা। আমি ধরলাম আসল 400, যেটাকে আমরা নর্মালি পি এর মান হিসাব করি। তো যাই হোক, এখন পি কি, আই, আর এগুলো আমরা হিসাব করছি না। তাহলে আসল হচ্ছে 400 টাকা। তাহলে 5% বার্ষিক, তার মানে বলেন তো দেখি প্রথম বছর আমি কত টাকা সুদ পাবো? তাহলে 400 এর 5% আমি বলবো, তাহলে 400 এর 5% মানে 400 × 5/100। নিঃসন্দেহে আপনারা জানেন পার্সেন্ট কীভাবে বের করতে হয়। তাহলে 20 কাটা, তাহলে 4 5 20 টাকা। এটা কিন্তু প্রথম বছর পর আমি সুদ পেলাম।
যেহেতু চক্রবৃদ্ধি, এবার আমি দ্বিতীয় বছরে বলেন তো দেখি আমার আসল কত টাকা হলো, তাহলে 400 টাকা আর 20 টাকা, 420 টাকার উপর সুদ কিন্তু চার্জ হবে যেহেতু চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার আমি 420 টাকার উপর সুদ চার্জ করছি আবার 5%, তাহলে 5/100। তাহলে আমি যদি 0 0 কেটে দেই আর 5 দ্বারা যদি 10কে কাটি 5 দুগুণ 10, 2 দ্বারা যদি 42কে কাটি 21 দুগুণ 42, তাহলে আমার সুদ কত আসলো দ্বিতীয় বছর শেষে? 21 টাকা। তার মানে বলেন তো দেখি আমার আসল কত ছিল? 400 টাকা। প্রথম বছরের সুদ কত? 20 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত? 21 টাকা। কেননা এখানে সুদেরও সুদ হয়েছে, এই জন্যই চক্রবৃদ্ধির সুদ, তাই না? তাহলে 400 আর 20, 420 আর 21, তাহলে 441 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। তার মানে এখানে সুদ এবং আসল দুটোই রয়েছে, এটাকেই বলা হয় চক্রবৃদ্ধি মূলধন হবে আমাদের মোট 441 টাকা। তাহলে খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এবার যদি আপনারা চান তাহলে আমি সূত্রের সাহায্যেও এই অঙ্কটা আপনাদেরকে করে দিতে পারি। আচ্ছা, আমি একটু করেই দিচ্ছি আপনাদের সূত্রের সাহায্যে অঙ্কটা, একটু মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমরা জানি লিখব। তাহলে আমরা কি জানি? আমরা জানি আমাদের যেহেতু চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে, তো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি ইকুয়াল আমরা বলবো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন। ওকে, এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। ওকে, আমরা বের করতে চাই চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানকার সি যেহেতু চক্রবৃদ্ধি মূলধন, তাহলে পি কি? পি হচ্ছে আসল। আর কি? আর হচ্ছে সুদের হার। এন কি? এন হচ্ছে সময় বা বছর। তাহলে আমাদের এখানে এন এর মান হচ্ছে 2, এই যে 2, আর এখানে আর এর মান, আর হচ্ছে সুদের হার হচ্ছে 5%, তাহলে 5% মানে কি 5/100। আর এখানে পি এর মান কত? পি হচ্ছে কিন্তু আসল, পি হচ্ছে 400 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 400। তাহলে এই মানগুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখানে। এখন আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে পি এর মান বসাই দিলাম 400 ইন্টু 1 প্লাস আর এর মান বসাই দিলাম, উপরে 5, তার নিচে কত? 100। আচ্ছা, 5/100কে আমি তো কাটাকাটিও করতে পারি, তাই না? আমি একটু কাটাকাটি করে বসাই, তাহলে সুবিধা হবে। 5 × 5, 5 × 100, তার মানে আর এর মান হচ্ছে 1/20। ওকে, তাহলে 1/20 আমরা আর এর মান বসাই দিলাম, তাহলে 1/20 হচ্ছে আর এর মান। টু দি পাওয়ার এন কত? এন হচ্ছে 2, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। এবার আসেন 400, এখানে লসগু কী হয় বলেন তো দেখি? লসগু হয় 20, তাহলে 20 × 20 আর 1, 20 আর 1 কত? 21, 21-এর উপর স্কোয়ার, তাহলে ইকুয়াল কি হবে? 400 ইন্টু, তাহলে 21 আছে 2টা, 20ও আছে 2টা, তাহলে আমরা বলতে পারি 21 গুণন 21, আর ভাগ বলতে পারি 20 গুণন হচ্ছে 20, তাই না? আচ্ছা, তাহলে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিই তাহলে এটা এর বা গুণের মতো কাজ করে। তাহলে বলেন তো দেখি, এটা যেহেতু ইন্টু আকারে আছে আমরা কাটতে পারি, তাহলে 0 0 কেটে দিতে পারি, এই 0 কেটে দিতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 4কে 2 2 গুণ 4, এই 2 কেটে দিতে পারি, তাহলে উপরে 21 গুণন 21, 21 আর 21 গুণ করে দেখেন 441 হবে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, তো এইভাবে আপনাদের সূত্রের সাহায্যেও অঙ্কগুলো করা সম্ভব। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটা দেখেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সার্ভেয়ার পদে 17/5/2024 এই অঙ্কটা কিন্তু এসেছিল। তো আমরা যদি অঙ্কটা একটু ভালোভাবে অবজার্ভ করি তাহলে দেখেন তো দেখি শুরুতেই কি বের করতে বলেছে আমাদের। বলা হচ্ছে কিন্তু ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব যে ধরি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, এরপরেই আমরা অঙ্কটা করব। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যেহেতু আমরা ছাত্রছাত্রীর সংখ্যাকে এক্স ধরে নিয়েছি, আমরা আমরা লিখি যে ধরি আমার এক্স হচ্ছে কি? ছাত্র ছাত্রীর সংখ্যা। ওকে, ছাত্রছাত্রীর সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো, অথবা তার আগে আমরা ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু বের করে নেই। বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে এই পর্যন্ত আমরা, তাহলে একটি শ্রেণীতে এক্স জন ছাত্রছাত্রী আছে আমরা যেহেতু ধরে নিয়েছি, এবার প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায়। আচ্ছা, তত পয়সা মানে কি? ওই এক্স পয়সা, এক্স পয়সার চেয়েও আরও 25 পয়সা বেশি, তার মানে আমরা বলতে পারি প্রত্যেকের চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদা বা প্রত্যেকের চাঁদার পরিমাণ আমরা বললাম পরিমাণ ইকুয়াল টু, তাহলে এক্স প্লাস 25, এটা কিন্তু পয়সা মনে রাখবেন, 25 কিন্তু পয়সা, আরও 25 পয়সা। আমরা যদি টোটাল এই যে টাকা বলা হচ্ছে এই টাকাকে কিন্তু আমরা পয়সায় রূপান্তর করব, যেহেতু এটা পয়সা, তার মানে দুইটাকে একই এককে কনভার্ট করতে হয়।
তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে x + 25। এবার যেহেতু বলেছে যে মোট 75 টাকা উঠলো, আচ্ছা প্রত্যেকের চাঁদার পরিমাণ যেহেতু x + 25, তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? তাহলে আমরা বলবো মোট চাঁদার পরিমাণ। ওকে, তাহলে মোট চাঁদার পরিমাণ হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তাহলে x জন, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়া হয়, মোট চাঁদা। তার মানে আমরা বলতে পারি x × x + 25। এই জায়গাটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে কেন x × x + 25 হলো। আপনি যদি কোনো একটা সংখ্যা দিয়ে বিবেচনা করেন তখন কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তো দেখেন তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। আচ্ছা বলেন তো মোট চাঁদার পরিমাণ কত টাকা? 75 টাকা। তাহলে আমরা বলতে পারি x × x + 25 = 75। আমি একটু এখানে অন্য কালার ব্যবহার করছি, তাহলে আমি বলতে পারি x × x + 25 = হচ্ছে 75 × 100। কেন? কেননা এটা তো পয়সা 25 আর এটা হচ্ছে 75 টাকা, তাহলে টাকাকে পয়সা বানালাম 100 দ্বারা গুণ করে। তাহলে এবার বা x দ্বারা x কে গুণ x² প্লাস x দ্বারা 25 কে গুণ 25x, তাহলে 75 আর 100 গুণ করলে 7500 হয়। তাহলে 7500 যদি এই দিকে আসে তাহলে -7500 = আমরা 0 লিখতে পারি। খেয়াল করেন বিষয়টা। এখন এটার মিডল টার্ম করতে হবে। তো আমরা মিডল টার্ম কিভাবে করতে পারি? এই 75 মানে 7500কে 25 বানাতে হবে। তাহলে আমরা 100 আর 25 না 100 আর 75 যদি গুণ করি, দেখেন 100 আর 75 গুণ করলে 7500 হয়। তাহলে যদি আমরা এর সাথে x আর এর সাথে x জুড়ে দেই তাহলে 100x থেকে 75x বাদ দিলে 25x থাকে। তাহলে অবশ্যই আমরা মিডল টার্ম করতে পেরেছি। তাহলে x² প্লাস 100x মাইনাস 75x মাইনাস দিতে হবে, কেননা এটা থেকে এটা বাদ দিলে 25x হবে, -7500 = হচ্ছে 0। ঠিক আছে, তো দেখেন তাহলে বা আমরা x কমন নিব, x কমন নিলে x + 100 মাইনাস 75 কমন নেব, 75 কমন নিলে কি থাকে x প্লাস হচ্ছে 100 ইকুয়াল কি 0। তাহলে আমরা এবার এখানে একটা লাইন লিখতে পারি যে x + 100 একটা আর দুটার মধ্যে একটা আর x - 75 একটা। তাহলে x - 75 একটা হলো আর x + 100 একটা হলো। তাহলে এখন এটা ইকুয়াল টু তো 0 আছে ডান সাইডে, তাই না? তাহলে আমরা আচ্ছা এখানে 75টা আমাদের উঠে নিই, আমরা একটু এখানে একটু মুছে দিয়ে আমরা একটু 75টা লিখে দিচ্ছি। তাহলে দেখেন x - 75 একটা ব্র্যাকেট। তাহলে বলেন তো দেখি, বা আমরা বলতে পারি যে এইটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি বা x - 75 = 0। তাহলে বা কি দাঁড়াচ্ছে x = 75, একটা বের করলাম। আর একটা আছে, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন x + 100 = 0, তাহলে x = -100 হচ্ছে। তাহলে দেখেন এটা হচ্ছে x = -100। তাহলে মাইনাস তো আর ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না। আপনি কি বলবেন যে -100 জন ছাত্রছাত্রী? এটা কখনোই সম্ভব না। তাহলে মাইনাস হবে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান কত পেলাম আমরা? 75 বা 75। তাহলে অবশ্যই আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 75। এবার আপনি চাইলে মেলাতে পারেন, অঙ্কটা মেলাতে পারেন, দেন আপনি এই বিষয়টা কিন্তু বুঝে যাবেন। সবশেষে আমরা 1 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো আরও একবার বলে রাখি, যদি আপনারা আমার কাছে অনলাইনে পড়তে চান, স্পেশাল একটা কোর্স রানিং হবে একেবারেই সামনেই, মাত্র 510 টাকা তার ফি। আপনাদের বলতে হবে যে স্যার আমি স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাই, স্পেশাল কোর্সে ভর্তি হতে চাই, ম্যাথের স্পেশাল কোর্স। এই কোর্সটার সম্পূর্ণ কোর্সটার ফি হচ্ছে 510 টাকা। আপনারা এমসিকিউ টাইপের অঙ্ক এই কোর্সটার মাধ্যমে একেবারে A to Z শিখতে পারবেন, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। আর শুরুতে একটু হালকা আমরা রিটেন বেস বা মানে হচ্ছে লিখিত বেজের আলোচনা করব, যেন অঙ্কগুলো আপনারা ধরতে পারেন, দেন আমরা শর্টকাট বিষয়টা ট্রাই করব। তাহলে পুরো কোর্স ফি 510 টাকা। আমার একটা ডিটেলস কোর্সও রয়েছে, প্লাস একটা এই কোর্সটা আমি শর্টকাট হিসেবে চালু করছি। ঠিক আছে, এবার আমরা তাহলে 1 নম্বরে চলে যাচ্ছি। তো আমি 1 নম্বর অঙ্কটাতে চলে যাওয়ার পূর্বে আপনাদের নম্বরটা একটু দিয়ে দিই, 01642702760। এই নাম্বারে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে। টেক্সট করে বলতে হবে যে স্যার আমি 510 টাকার স্পেশাল কোর্সটা করতে চাই, দেন আমি আপনাকে জয়েন করানোর জন্য ডিটেলস দিয়ে দিব। ওকে, 1 নম্বর অঙ্কটা দেখেন, অনুপাতের খুবই সহজ একটা অঙ্ক আমরা সবশেষে রেখেছি। সহজ অঙ্কটা কি বলা হচ্ছে, 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে?
আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই অঙ্কটা কিন্তু আপনারা চাইলে ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড দুইভাবেই করতে পারবেন। তো আমি শুরুতেই এই অঙ্কটা করার ডিটেলস মেথডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখেন এখানে মোট মিশ্রণ কতটুকু, মোট আছে হচ্ছে 60 লিটার। ওকে, 60 লিটার, দেখেন 60 লিটার। ফলের রসে আম এবং কমলা, তাহলে কি দেওয়া আছে, আম অনুপাত হচ্ছে কমলা। তাহলে আম অনুপাত কমলা কত, 2:1, তাহলে আমরা লিখব 2:, মানে 2:1। এখন বলেন তো দেখি যে এই 60 লিটার ফলের রসে আম এবং কমলার যে অনুপাতটা আছে, এখান থেকে আমরা কতটুকু আম আছে কতটুকু কমলা আছে সেটা বের করতে পারি কিনা? অবশ্যই বের করতে পারি। তাহলে আমরা এটা বের করার জন্য লিখব অনুপাতের যোগফল, আমি একটু শর্টকাটে লিখছি, 2 আর 1 কত হয়, 2 + 1 = হচ্ছে 3। ঠিক আছে, অনুপাতের যোগফল 3। এখন আমের পরিমাণ আমরা লিখতে পারি যে আম আছে ইকুয়াল, আমরা কত লিখব, 60 এর নিচে 3 তার উপরে 2। তাহলে অনুপাতের যোগফলটা নিচে আর আম 2 আছে, তাহলে 2টা উপরে। তাহলে আমি যদি কাটাকাটি করি, 3 × 20 = 60, 20 2 কত, 40 লিটার। তাহলে আম আছে কতটুকু, এই টোটাল 60 লিটারের মধ্যে আম আছে 40 লিটার। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি কমলা আছে বাকি 20 লিটার। তাহলে আমরা বের করি, কমলা আছে তাহলে 60 এর নিচে 3 উপরে হচ্ছে 1। তাহলে কমলা যেহেতু 1 ছিল অনুপাত, তাহলে ইকুয়াল 3 × 20 = 60, 20। তাহলে 20 দ্বারা 1কে গুণ করলে 20 × 1 = 20 লিটার। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে গেলাম যেখানে আম অনুপাত কমলা, তাহলে নতুন অনুপাত কি দাঁড়ালো বলেন তো দেখি, অনুপাতটা দাঁড়ালো হচ্ছে 60 অনুপাত হচ্ছে 20। খেয়াল করে দেখেন, তাহলে 60 অনুপাত 20 মানে 60/20। তাহলে আমরা যদি বলি, আমি ভুল লিখেছি, এখানে 60 তো না, এখানে হচ্ছে 40:20। তাহলে আমরা একটু অন্য কালার ব্যবহার করি এখানে, না হলে হিজিবিজি মনে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আম আছে 40 আর কমলা কত আছে, কমলা আছে 20। এটা এখন কি বলেছে যে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে, তাহলে কমলার রস কত লিটার, তা ধরে নিলাম যে কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে x লিটার। তাহলে x লিটার যোগ হয়ে গেল, বৃদ্ধি করলে অনুপাত কত হবে, 1:2। তাহলে উপরে 1 তার নিচে 2। মনে রাখবেন অনুপাত মানেই কিন্তু ভগ্নাংশ, প্রথমটা লব, দ্বিতীয়টা হচ্ছে হর সবসময়ের জন্য। তাহলে আমরা যদি আর গুণ করি, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে, বা 20 + x, এই যে এটা দ্বারা এটাকে গুণ হচ্ছে, ইকুয়াল 40 × 80। তাহলে সুতরাং x = 80 থেকে 20 মাইনাস হলে কত হবে, 60 বা 60। তার মানে এখানে উত্তর হচ্ছে 60 লিটার বৃদ্ধি করলে অনুপাতটা 1:2 হবে, মানে অনুপাতটা রিভার্স হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডিটেলস মেথড। তো আমি এবার মুছে দিয়ে শর্টকাট মেথডটা আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো খেয়াল করে দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট মেথডটা কিভাবে কাজ করবে। আচ্ছা বলেন তো দেখি, এখানে মোট মিশ্রণ কতটুকু, 60 লিটার। আচ্ছা, আম অনুপাত কমলা, তাহলে আম আর কমলার অনুপাত আছে 2:1 এবং এই অনুপাতটা পরে এসে কিন্তু রিভার্স হয়ে গিয়েছে। তো কোনো অঙ্কে যদি অনুপাতটা রিভার্স হয়, অর্থাৎ 2:1, এখানে 1:2, তো এরকম যদি রিভার্স হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই একটা সূত্র প্রয়োগ করবেন শর্টকাট মেথডে, সেটা হচ্ছে উপরে হবে মোট মিশ্রণ, আমি কি বললাম, উপরে হবে মোট মিশ্রণ, নিচে হবে অনুপাতের ছোট সংখ্যা, আমি লিখে দিচ্ছি যে অনুপাতের কোন সংখ্যাটা, ছোট সংখ্যাটা, আর গুণ হবে হচ্ছে অনুপাতের পার্থক্য। মনে রাখতে হবে যে মোট মিশ্রণ ভাগ অনুপাতের ছোট সংখ্যাটা আর গুণন হচ্ছে পার্থক্য। পার্থক্য কিসের, অনুপাতের পার্থক্য। তাহলে ইকুয়াল এখানে মোট মিশ্রণ কত, 60, অনুপাতের ছোট সংখ্যা কত, এই দুইটা অনুপাতের মধ্যে 1, তাহলে দিয়ে দিলাম 1। অনুপাতের পার্থক্য মানে 2 থেকে 1 বাদ দিলে, বা এই 2 থেকে 1 বাদ দিলে পজিটিভ পার্থক্য, এক কথায় 1। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 60। তাহলে দেখেন আমাদের কিন্তু মুহূর্তের মধ্যে উত্তরটা বের হয়ে যাবে। এখানে আমি সিস্টেমটা লিখে দিলাম জন্য বেশি সময় লাগলো। তো সেক্ষেত্রে আমরা যদি এটা মুছে দিয়ে যদি চিন্তা করি যে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1 আর কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে, তো সেক্ষেত্রে রিভার্স হয়ে গিয়েছে। তাহলে 60কে কত দ্বারা ভাগ করব, অনুপাতের ছোট অংশ 1, তাহলে 60 কত দ্বারা গুণ করব, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 দ্বারা গুণ, তাহলে নিঃসন্দেহে 60 হচ্ছে অ্যান্সার। তো দেখেন মুহূর্তের মধ্যে মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ডিটেইলসও জানতে হবে, শর্টকাটও জানতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে আপনারা ভুলবেন না, কেননা লাইক দিলে সবার কাছে ভিডিওটা ছড়িয়ে যাবে। আর আপনারা যদি শেয়ার করে রাখতে চান
নিজের টাইমলাইনেও শেয়ার করতে পারেন বা আপনাদের গ্রুপে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের যারা পরিচিত জন আছে তাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।